ডিসেম্বরে হতে হবে নির্বাচন, টালবাহানার সুযোগ নেই। তারুণ্যের সমাবেশে তারেক রহমান, রাজধানী নয়াপল্টনে জনস্রোত। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, ফের জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। দুদকের মামলায় 9 বছরের সাজা থেকে খালাস পেলেন তারেক রহমান। ডাক্তার জুবাইদা রহমানেরও 3 বছরের সাজা বাতিল করল হাইকোর্ট। বছর কারাভোগের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। শাহবাগে শোকরানা সমাবেশ, জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি। এবং দেশের বড় 2 দলের সমাবেশ কর্মসূচি ঘিরে রাজধানীতে দিনভর তীব্র যানজট, ব্যাপক ভোগান্তির কবলে রাজধানীবাসী। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি সুমাইয়া রাত্রি। নাফি, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, সে অনুযায়ী উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং একই সাথে অভিযোগ করেছেন সংস্কারের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাত্রি, এছাড়া এ সময় স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, যারা উপস্থিত ছিলেন আজকের এই সমাবেশে, এবং তারা যেটা বলছে সুকৌশলে দলগুলোর ঐক্যে ফাটল ধরানো হচ্ছে এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তারা। এ নিয়ে একটি প্রতিবেদন আছেন সিফাত শাহরের, দেখে আসবো সেটি। চট্টগ্রাম, খুলনা আর বগুড়ার রোদ বৃষ্টি মারিয়ে তারুণ্যের সমাবেশ এবার ঢাকায়। বুধবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে এক হয় নয়াপল্টনে। ঢাকা ও এর উপকণ্ঠের শহরতলি ছাড়াও ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নেতাকর্মীরা যুক্ত হয় পল্টনের ঢেউয়ে। দুপুরেই পল্টন, কাকরাইল, নাইটিঙ্গেল বোর ও এর আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে নেতাকর্মীতে। বিকেলে রূপ নেয় জনসমুদ্রে। 2 দিনব্যাপী 4 বিভাগে এই আয়োজনের উদ্দেশ্য ছিল তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। আগতরা বলছেন, কেবল ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সেই অধিকার প্রতিষ্ঠা সম্ভব। বেলা 3:30টায় সমাবেশের মূল অংশ শুরু হয়। একে একে বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা। তরুণরা হবে রাষ্ট্রের মূল চালিকা শক্তি উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, পদত্যাগের নাটক করা হয়েছে। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনে বিলম্ব হলে তরুণরাই জবাব দেবে। এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রুট ম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। বিচার আমরা করব, তোমাদের উপর কোনো ভরসা নাই, তোমাদের উপর কোনো ভরসা নাই। বিচার বিএনপি করবে আগামী দিনে। স্থায়ী কমিটির অন্য সদস্যরা দাবি করেন, সরকার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা। একজন তরুণ বেঁচে থাকতে হলে বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। শেষ বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। সংস্কার নিয়ে কালক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পর রাজধানী দিয়ে শেষ হলো বিএনপির তারুণ্যের সমাবেশ। সমাবেশগুলোতে তরুণদের উপস্থিতি আশানুরূপ থাকায় বিএনপি প্রাথমিকভাবে মনে করছে আয়োজনটি সফল হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন
যদি আগামীর নির্বাচনে এই সমাবেশ থেকে তরুণদের ভোট ব্যাংক বিএনপির পক্ষে যায়, তাহলে প্রকৃত অর্থে বিএনপির সফল হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, হত্যাকারীদের বিচার, সংস্কার এবং একটি সাধারণ নির্বাচন, এই তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারো আসো বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজন। অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি করেছে বলেও জানান তিনি। বৈঠকে আসোর সঙ্গে থাকা বেশ কয়েকজন জাপানি আইন প্রণেতারা বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে আরও এক ধাপ এগিয়ে যাবে। নিক্কেই ফোরাম ফর এশিয়ার যোগ দিতে এবং জাপানের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে স্থানীয় সময় দুপুর 2টায় টোকিও পৌঁছান প্রধান উপদেষ্টা। অবৈধ সম্পদ অর্জনের মামলার তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামলার অভিযোগ ও আইনি প্রক্রিয়া সঠিক না হওয়ায় উচ্চ আদালতে তারেক ও জুবাইদার সাজা বাতিল করেছেন উচ্চ আদালত। রায় সন্তুষ্ট আসামি পক্ষ। এই রায়ের ফলে তারেক রহমানের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত কোনো মামলা থাকল না। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও জুবাইদার মা সৈয়দা ইকবাল মান্দু বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 2টি ধারায় 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। রায়ে তারেক রহমানকে 3 কোটি ও জুবাইদা রহমানকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। দীর্ঘ 17 বছর পর 6 মে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। 3 বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করলে 587 দিনের বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণ করে উচ্চ আদালত। ওই আপিলের ওপর 2 কার্যদিবস শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জুবাইদা রহমানকে সাজা থেকে খালাস দেন। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানও 9 বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন। রায়ে সন্তুষ্ট আসামি পক্ষ। প্রতিক্রিয়ায় বললেন, মামলাটি ছিল ভিত্তিহীন। তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। এদিকে দুদকের আইনজীবী বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি হয়নি, তাই আগের রায় বাতিল করা হয়েছে। একটা মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ গঠন করছো, তার বিরুদ্ধে অভিযোগ কি? একজন আসামি ভবিষ্যতে এসে যাতে তার যুক্তি খণ্ডন করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে, সেই অভিযোগটাই উনি চার্জের মধ্যে লেখেন। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় অন্য আসামিদের আপিল মঞ্জুর হওয়া এবং সাজা বাতিল করায় সবকটি মামলায় আইনি সুবিধা পেলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। জাহিদ হাসান, এখন ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানিকাল। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ আংশিক শুনানি করে পরবর্তী দিন ধার্য করেন। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবশেষ নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করা রিটটি 22 মে খারিজ করে দেয় হাইকোর্ট।
এই আদেশের বিরুদ্ধে আপিল করেন রিটকারী। আপিল শুনানিতে আইনজীবী বলেন, ইশরাক হোসেন সাক্ষী স্বাক্ষর আবেদনের সব ধরনের সবকিছু পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। মামলার তারিখও ভুল ছিল। পরে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনা প্রয়োজন। পরে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করা হয়েছে। আগামীকাল মাননীয় আদালত, সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনতে হবে। নোটিশে স্পষ্ট করে তাদের উপরে এই মামলাতে যে অনেক ফ্রড হয়েছে, অনেক ইলিগ্যালিটিস হয়েছে, সেগুলো উল্লেখ করে তারা কেন আপিল করবে না সে মর্মে তাদেরকে নির্দেশনা চেয়ে তাদেরকে কিন্তু সেই নোটিশটি প্রেরণ করা হয়েছিল। এজন্যই মহামান্য আপিল বিভাগ নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য, তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তাদেরকে আগামীকালকে এই মামলায় হাজির থাকার আদেশ দিয়েছে। কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হন তিনি। এরপর শাহবাগে শুকরানা সমাবেশে যোগ দেন। সেখানে জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি জানান এই জামায়াত নেতা। এ সময় ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ১৩ বছর কারাভোগের পর বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে পায়ে হেঁটে বের হন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল। দীর্ঘদিনের কারাভোগ ও নির্যাতনে অসুস্থ এটিএম আজহার নেতাকর্মীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। হাসপাতাল থেকে বের হয়ে শাহবাগে অংশ নেন নেতাকর্মীদের ডাকা শুকরানা সমাবেশে। নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, রায়ের মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এ সময় জুলাই বিপ্লবীদের ধন্যবাদ জানান তিনি। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। সেই ৩৬শে জুলাই একটা ৫ই আগস্টে মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। জামায়াতের নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে মন্তব্য করে এটিএম আজহার বলেন, বিচারের নামে জুডিশিয়াল কিলিংয়ের শিকার করা হয়েছে জাতীয় নেতাদের। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই সব নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারা এই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। এ সময় জামায়াতের আমির দেশবাসীর কাছে দোয়া চান, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আমরা এক থাকবো, জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। শুকরানা সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনায় অংশ নিতে মগবাজারের দিকে রওনা দেন জামায়াতের সাবেক এই শীর্ষ নেতা। এ সময় ছাদখোলা গাড়িতে তিনি কর্মী সমর্থকদের সালাম নেন। পুরো পথে নেতাকর্মীরা সামিল ছিল। পরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএম আজহারুল। বক্তব্য রাখেন দলের বর্তমান আমির। এই বান্দার মাধ্যমে আল্লাহ সত্যকে পৃথিবীর পাশে সামনে পরিষ্কার করবেন। আল্লাহ তাআলার লাখো শুকরিয়া যে আল্লাহ সেই কাজটাই করেছেন। আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আমাদের কলিজার টুকরা সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় বিশেষ উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। জুলুম অত্যাচার ইসলামী আন্দোলনের জন্য একটা নিয়ামত। যত বেশি হয় সংগঠন তত শক্তিশালী হয়, মানুষের প্রতিরোধী কণ্ঠ হয়। এবং এই সমস্ত সময় যে সমস্ত লোকের ইসলামী আন্দোলনে যোগদান করে তারা সাহসী হয়, তারা বীর হয়, তারা ভীতু হয় না। স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে, সুবিধা পাওয়ার পরেই কিন্তু আবার দুর্বল হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতনের উপর পরীক্ষা হবে, এটাকে আমরা সবসময় খেলে অনিবার্য, এটা হবেই। এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে। মঙ্গলবার এটিএম আজহারের খালাসের রায়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে মিসক্যারেজ অফ জাস্টিস, অর্থাৎ বিচারের নামে অবিচার করা হয়েছে। পর্যবেক্ষণে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের যে তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল আগের আপিল বিভাগ তা সঠিকভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।
দিনভর নানা কর্মসূচি ও সমাবেশে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। বুধবার একাধিক রাজনৈতিক দলের কর্মসূচির কারণে শাহবাগ, পল্টন ও মতিঝিল এলাকা তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে। এতে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। রাজনৈতিক দলগুলোকে জনবান্ধব কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তারা। নাইমা বীর জানাচ্ছেন বাকিটা। বুধবার সকালে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে শুকরানা সমাবেশ করে জামাত শিবিরের নেতাকর্মীরা। সে সময় 9টা থেকেই শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তৈরি হয় যানজট। সেই রেশ কাটতে না কাটতেই বিএনপির তারুণ্যের সমাবেশ। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পল্টনে আয়োজিত বিএনপির এই সমাবেশ ঘিরে রাজধানীতে নেতাকর্মীদের ঢল নামে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা সহ আশপাশের জেলাগুলো থেকে হাজারো নেতাকর্মী বাসে করে রাজধানীতে প্রবেশ করতে থাকেন। এতে ঢাকার প্রবেশ পথগুলোতে তৈরি হয় যানজট। এ সময় যাত্রীদের বাস থেকে নেমে হাঁটতেও দেখা যায়। তীব্র ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেন তারা। আপনাদের সভা আছে, সমাবেশ আছে, আপনাদের প্রত্যেকে নিজস্ব একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকবে। আমাদের সাধারণ ছাত্রী যারা প্রতিদিন তাদের জন্য তাদের পড়বে। শহরের ভিতরে করা উচিত না, মানে আপনার অফিসের দিনগুলোতে করা উচিত না। আমরা ঢাকার বাইরে থেকে এসেছি, আপনার গুলিস্তান থেকে হেঁটে শিশু বাচ্চা নিয়ে কোনো সিএনজি বাস কিছুই পাচ্ছি না। ঠিক আছে, এরকম করা উচিত না। 6 ঘন্টায় আসছি কল্যাণপুর থেকে, আবার তো 1 ঘন্টা ধরে এইটুকু মতিঝিল থেকে এই যে নটরডেম কলেজ আসছে। এরা তো ঠিকই এরভাবে বক্তব্য দিচ্ছে, এটা মানুষের ভোগান্তি না, মানে হেরা চাচ্ছে যে দেশটা হেদরে নিয়ে যাক। এরা কোনো সরকার আজ পর্যন্ত এই কথাটা জনগণের স্বার্থে বলে নাই যে আমরা ঢাকা শহরে কোনো রাজনৈতিক মিটিং মিছিল হবে না, জনগণের ভোগান্তি হবে না, এরকম কোনো কাজ করব না। সমাবেশের মূল কেন্দ্র নয়াপল্টন, তবে এর প্রভাব পড়ে আশপাশের এলাকাগুলোতেও। প্রেস ক্লাব মোড়, 0 পয়েন্ট, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল এবং মতিঝিলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। জ্যামে দৈনিক বাংলার মোড়, নয়াপল্টন মোড়ের ব্যাপক জ্যাম, কোনো রিক্সা নেই, আমি হেঁটে হেঁটে আসলাম। প্রচুর দুর্ভোগ, যা বলার বাহিরে। দেখা যাচ্ছে আমি কারণ বাজার থেকে আসতে পারতেছি না, প্রচুর জ্যাম। মানুষের যেন ভোগান্তি না হয় সেটা বিবেচনা করা উচিত ছিল তাদের। এগুলা ভাই অফ ডেতে করুক, ভালোই ভাই, আমাদের জন্য অনেক ভোগান্তির ব্যাপার। ওই তো অবশ্যই ভোগান্তি, অফিস টাইমে কি এগুলো করে? এ সময় রাজনৈতিক দলগুলোকে জনবান্ধব কর্মসূচি দেবার আহ্বান জানান নগরবাসী। নাইমা বীর, এখন, ঢাকা। নেই দলীয় কার্যালয়, কার্যকরী কমিটি কিংবা স্বকীয়তা। নাম সর্বস্ব এমন অন্তত 65টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে নির্বাচন কমিশনে। এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন সুস্থ ধারার রাজনীতি চর্চায় ভূমিকা রাখতে পারবে না এসব দল। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। ইসিতে নিবন্ধনের আবেদন দাখিলে মিরপুরের আহমেদনগরের এই বাড়ির ঠিকানাই ব্যবহার করেছে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি। কিন্তু বাড়ির নিচতলার বাসিন্দারাই জানেন না এখানে কোনো দলের অফিস আছে। দলের নেতাকর্মী না ওনার পরিবারের সদস্য? না, আমরা অফিসে। ছোট একটি কক্ষে 2টি টেবিল আর 4টি চেয়ার নিয়েই চলছে কার্যক্রম। আপাতত টেম্পোরারি অফিস এইটাই, যেখানে দেখছেন একটু গোডাউনের মতো আছে, এটা আমরা এখান থেকে বের করে দিচ্ছি। এবারের গন্তব্য নতুন বাংলা নামে আরেকটি দলের কার্যালয়ে। নেতাকর্মীহীন বন্ধ কার্যালয় খুলতেই দেখা মিলল একটি টেবিল আর কয়েকটি চেয়ারের। চেয়ারম্যানকে মুঠোফোনে কল দিতেই ধরলেন আরেকজন। রাজনৈতিক দলের সদস্য আছে, আবার তার অন্যান্য ডিপার্টমেন্টও আছে, ব্যবসার সেখানেও আছে। রাজধানী জুড়েই খুঁজে পাওয়া অনেক দলের কার্যালয়গুলোই বলে দিচ্ছে তাদের কার্যক্রমের অবস্থা। মিরপুরে সাইনবোর্ডবিহীন জাগ্রত জনতা পার্টির অফিস, কিংবা তার পাশেই বাংলাদেশ 21 পার্টির কার্যালয়গুলোতে চেয়ার টেবিল সার, নেতাকর্মীর দেখা মেলে না। কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু আমরা কার্যালয় আবার নির্বাচন কার্যালয় খুঁজতেছি, নতুন কার্যালয় খোঁজার জন্য চেষ্টা করতেছি। এদিকে রাজধানীর পুরোনো পল্টনের একটি ভবনেই চলছে বেশ কিছু রাজনৈতিক দলের কার্যক্রম। লেবার পার্টি বাংলাদেশ, আম জনতার দল আর দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয় এই ভবনে। আপনাদের অফিস কয়তলায়? আমি একটু হসপিটালে ডক্টরের সাথে কথা শেষ করে নিই। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে ন্যূনতম 21 জেলায় অফিস, 100 উপজেলায় কমিটির কার্যক্রম আবশ্যক। দলের সাথে তারা যদি সমঝোতায় আসতে পারে, হয়তোবা তারা 1-2টা সিটও পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়িক স্বার্থ আছে তাদের, আর কেউ কেউ আছে যারা আন্তরিকভাবেই বিশ্বাস করে যে একটা নতুন দল গঠন করার মাধ্যমে তারা এই দেশের রাজনীতি গুণগত পরিবর্তন আনতে পারবে। নমিনেশন পেপার সাবমিট করবে অমুক তারিখে গেলে। এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ বলেন, রাজনীতিতে জোট ভারী করতেই গুরুত্ব পায় অনেক নাম সর্বস্ব দল। রাজনীতির নামে
যে লাফালাফি, রাজনীতির নামে যে সুবিধা গ্রহণ, রাজনীতির নামে যে নেতৃত্ব কর্তৃত্বের যে সম্ভাবনা, সেটা 100% আছে। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন পড়েছে 65টি। এরই মাঝে 46টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন করলে কমিশন তা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে। যদিও নিবন্ধন প্রত্যাশী এসব দলের কার্যক্রম এবং কার্যালয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শেষ পর্যন্ত কতগুলো দল নতুনভাবে নিবন্ধন পায় সেটি দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। আন্দোলনের মাঝে দাপ্তরিক কাজ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন তারা। দাবি দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব ASM সালে। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানানোর পর পরবর্তী সিদ্ধান্ত আসবে। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে সচিবালয়ে বিক্ষোভ করে আসছে সরকারি কর্মচারীরা। সমস্যা সমাধানে মঙ্গলবার 4 সচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা। বুধবার ভূমি সচিব দাবি দেওয়া নিয়ে মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক করেন। যাত্রী সেবায় হয়রানি, টিকিট কালোবাজারি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের 8টি বড় রেল স্টেশনে সকাল থেকেই অভিযান শুরু করে তারা। এ সময় টিকিট কালোবাজারি, বিনা টিকিটে ভ্রমণের সহায়তার জন্য মহানগর গোধূলি ট্রেনের চেকার, বগির অ্যাটেন্ডেন্স ও রেল পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পায় দুদক। আর জানাচ্ছেন মেহরিন আলী। ঈদযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় টিকিট কেনার সময়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা। কালোবাজারি সিন্ডিকেট চক্রের কারণে ট্রেনের টিকিট কাটা প্রতি বছরই দুঃসাধ্য হয়ে পড়ে তাদের জন্য। ঈদযাত্রা কেন্দ্র করে ট্রেনের টিকিট বিক্রিতে যাত্রী হয়রানি ও কালোবাজারির অভিযোগে দেশের 8টি বড় রেল স্টেশনে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকাল থেকে দিনভর টিকিট কালোবাজারিদের ধরতে ঢাকায় কমলাপুর রেল স্টেশনে অভিযান কার্যক্রম পরিচালনা করে তারা। তবে টিকিট কালোবাজারিরা এতটাই সতর্ক যে কোনোভাবেই তাদের শনাক্ত করা যায়নি। তবে রেলওয়ের ভেতরে সেবার মানে বেশ কিছু অসঙ্গতি পেয়েছে বলে জানায় দুদক। যাত্রীদের যে বিশ্রামাগার আছে সেইখানে অপরিচ্ছন্নতা পেয়েছি আমরা, পানি নেই এবং টিকিট কালোবাজারির অবস্থা কি সেটা জানার জন্য আমরা কিছু তথ্য সংগ্রহ করি এবং কয়েকজন ব্যক্তির সাথে আমরা কথা বলি, জানতে পারি যে তাদের টিকিট কালোবাজারির সাথে জড়িত। ঢাকার বাইরে চট্টগ্রাম রেল স্টেশনে সকাল 11:30টায় ছদ্মবেশে অভিযানে নামে দুদক সদস্যরা। এ সময় আরএনবির এক সদস্যের কাছে নিজেরাই বাড়তি দামে মহানগর এক্সপ্রেস ট্রেনের টিকিট কিনে নেন। দেখা যায় বিনা টিকিটে ভ্রমণ করেছেন বেশ কজন যাত্রী। এছাড়াও টিকিট কালোবাজারি, বিনা টিকিটে ভ্রমণের সহায়তার জন্য মহানগর গোধূলি ট্রেনের চেকার, বগির অ্যাটেন্ডেন্স ও রেল পুলিশ সদস্যের সম্পৃক্ততাও পায় দুদক। একটা দিকে ট্রেন চলে গেছে, 1:30টার দিকে টিকিট কাছে এই সময় বলবে না যে টিকিট ট্রেনটা চলে গেছে। সব যোগ সাজেশে আমরা দেখেছি যে টিকিট অনেক সময় বিনা টিকিটে অনেক সময় যাত্রীদেরকে ওঠানো হচ্ছে, তাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। এখানে আমরাও নিজেরা ছদ্মবেশে অনেকক্ষণ অভিযান করলাম। সেখানে আমরা দুজনকে আমরা নিজেরাও টিকিট পেয়েছি একজন থেকে। এদিকে রাজশাহী রেল স্টেশনেও চলে অভিযান। এ সময় স্টেশনের সব বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ডেকে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে সতর্ক করেন দুদক কর্মকর্তারা। এছাড়া ময়মনসিংহ রেল স্টেশনে সকাল 11:30টা থেকে অভিযান শুরু হয়। সেখানে টিকিট কাউন্টারে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি শেষে বুকিং অফিসের কাগজপত্র যাচাই বাছাই করেন দুদক কর্মকর্তারা। এখানে দালালদের মাধ্যমে টিকিট বিক্রয় হয় এবং যাত্রীদেরকে হয়রানি করা হয়। বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে টিকিট না দিয়ে টাকা সংগ্রহ করে নিজের কাছে রেখে দেওয়া হয়। জিল্লুর রহমান নামে একজন এজেন্ট আছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হলো যে সে গ্রাহকদের সঙ্গে খুব খারাপ আচরণ করে। এটা আমরা এবং অনেক সময় গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। অভিযানে প্রাপ্ত তথ্য কমিশনে জমা দিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় দুদক। এই যাত্রা নির্বিঘ্ন করতে এমন অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। মেহরিন অ্যানি, এখন, ঢাকা।
আসন্ন কোরবানি উপলক্ষে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। আশানুরূপ দাম পাওয়ার আশায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারা। জেলায় পর্যন্ত সর্বোচ্চ ওজনের ষাঁড় গরু বীর বাহাদুর, এমনটাই দাবি গরুর মালিকের। 3 বছর বয়সী গরুটির ওজন প্রায় 30 মণ, যার উচ্চতা 6 ফুট ও লম্বায় 8.5 ফুটের বেশি। বিস্তারিত মেজবউদ্দিন পলাশের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন আব্দুল আলিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খামারি আমিরুল ইসলাম ছোট থেকেই আদর যত্নে লালন পালন করেছে বীর বাহাদুর নামের এই ষাঁড়টিকে। তবে মনে শত কষ্ট সত্ত্বেও সংসারের সচ্ছলতা ফেরাতে এবার কোরবানির ঈদে বিক্রি করা হবে বীর বাহাদুরকে। এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দাম চাওয়া হচ্ছে 16 লাখ টাকা। বীর বাহাদুর বলে আমরা সবাই পড়েছি, তো বহু লোক দেখতে দেখতে আসে। গরুটা আলো আমাদের দিয়েছে। এই গরুকে খাবার খাওয়াই, বিচিলে ছাল ভুসি মানে ছোলা গম ভুট্টা মাড়াই করে খাওয়ানো হয়। কুষ্টিয়ায় এবার ছোট বড় মিলিয়ে 18,000 খামারে প্রায় 2 লাখ গবাদি পশু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে খামারিরা। যদিও তাদের দাবি, খাবারের দাম যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় বাড়েনি পশুর দাম। গবাদি পশু লালন পালনে বিভিন্ন সময় খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দিতে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সার্বক্ষণিক হাট চলাকালীন সময়ে আমাদের খামারিদের তারা সহযোগিতা করবে। সাথে সাথে যারা কুরবানি ক্রয় করতে যাবে তারা সুস্থ গরু চেনার জন্য, এবং সাথে সাথে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে আমরা সহায়তা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় এবার কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এখন কুষ্টিয়া। দেশের 71% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, আর 97% মেয়ে কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। দেশের সবশেষ জরিপে মিলেছে এমন তথ্য। এছাড়া অধিকাংশ স্কুল কলেজে নারীবান্ধব টয়লেট না থাকার পাশাপাশি সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ক্রমশই নারীদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন দিবসে মেহেরিন আনের বিশেষ প্রতিবেদনে দেখুন বাকিটা। বয়ঃসন্ধিতে প্রবেশে একজন কিশোরীর শারীরিক পরিবর্তনের পাশাপাশি হয় মানসিক এবং আচরণগত পরিবর্তন। শারীরিক এমন নানা পরিবর্তনে সদ্য বয়ঃসন্ধিতে পা দেয়া মেয়েদের গুটিয়ে রাখার প্রবণতা যেন আরও বেড়ে যায়। তবে এই সময়টাতে মেয়েদের বন্ধু হয়ে পাশে থাকে মা। 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে কিভাবে মানসিকভাবে প্রস্তুত করেছেন জানালেন মা ফাতেমা শিউলি। সবসময় প্রস্তুত নিয়ে থাকবে। আগেই আমি বলে দিছি যে মেয়েদের একটা এরকম হয়, ভয় পায়ও না, একটু বুঝাই দিছি, তো ওইভাবেই চলাফেরা করতো। আর এখন একটু খেয়াল রাখতে হয় এক্সট্রা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভে 2018 এর প্রতিবেদন অনুসারে ঋতুকালীন গড়ে 40% ছাত্রী স্কুলে 3 দিন অনুপস্থিত থাকে। এর প্রধান কারণ অধিকাংশ স্কুল কলেজেই নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। স্কুলে ভেন্ডিং মেশিন আছে, বাট কিছু কিছু ভেন্ডিং মেশিন আবার অফ করে দেওয়া বা নষ্ট হয়ে যায়, সহজে পেয়ে উঠতে পারি না, সেক্ষেত্রে পেট ব্যথায় বসে থাকতে হয়। এটা ভাই আমাকে একটু ফ্রিডম সেনোরা একটু দেখাবেন। একটা সময় ফার্মেসিতে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে সংকোচ বোধ করলেও এখন সে চিন্তা থেকে বের হয়ে এসেছে অনেকেই। যখন সিভিয়ার হচ্ছে আমাদের তো লিভ নিতে হচ্ছে, এবং সব অফিসেই দেখা যাচ্ছে যে পিরিয়ড লিভ ব্যাপারটা এখনো আমাদের ঢাকা শহরে হচ্ছে এত পপুলার। আমরা যদি আমাদের সহকর্মীদের কাছ থেকে, আমাদের ছেলে বন্ধুদের কাছ থেকে যদি আমরা কিছুটা হলেও যদি একটু সহযোগিতা পাই, তাহলে আমাদের এই পিরিয়ড জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। আর এই সময়টা যেন আরো কঠিন নারী সাংবাদিকদের। একবার আমার হুট করেই পিরিয়ড হয়েছিল, আমি অপ্রস্তুত ছিলাম, আমার কাছে একটি স্যানিটারি ন্যাপকিনও ছিল না। কয়টা ওয়াশরুম আসলে আছে একটা নারীর জন্য? যারা আমরা বাইরে কাজ করছি সেই সব নারীদের জন্য আরও তো বড় চ্যালেঞ্জ। জরিপ বলছে দেশের মাত্র 17% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নারীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট মেয়েরা, ওদের কিন্তু একটা অ্যাট্রাকশন হয় যে ও আমি একটা
ফ্রেগরেন্স আলা জিনিস ইউজ করব, কিন্তু এই ফ্রেগরেন্সটা আলাদা কেমিক্যাল থাকাতে এটা ভ্যাজানার যে নিজস্ব ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। পিরিয়ড নারীর এই মাতৃত্বকে ত্বরান্বিত করে বা একটা প্রাকৃতিক প্রসেস, কিন্তু এই প্রাকৃতিক প্রসেসটাকে আমরা সাংস্কৃতিকভাবে বাধাগ্রস্ত করে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে এটা ট্যাবুতে পরিণত হয়। কর্মক্ষেত্র সহ নানা ক্ষেত্রে মেয়েরা এগুলেও নিজেদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এখনও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। হয় ইনফেকশন আর অ্যালার্জি, তাই আজ থেকেই নিন নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। প্রথমবার চীনে আম রপ্তানি শুরু করলো বাংলাদেশ। বছর 100 টন আম নেবে চীন, যার প্রথম চালানে গেল 10 টন। উদ্বোধন অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বললেন, এই উদ্যোগ ঢাকা বেইজিং সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জানালেন, বাংলাদেশ থেকে আরও ফল নিতে চায় চীন। নাইমাবির জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর 24 লাখ টন আম উৎপাদন করে বাংলাদেশ। 2016 থেকে 2023 সাল পর্যন্ত গেল 8 বছরে আমের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 1800 টন। যদিও গেল বছর রাজনৈতিক অস্থিতিশীলতায় কমে নেমেছিল 1300 টনে। চলতি বছর মৌসুমের শুরুতেই 5000 টন আম রপ্তানির লক্ষ্য নিয়েছে কৃষি মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় প্রথমবার চীনে যাচ্ছে বাংলাদেশের আম। চলতি বছর মোট 100 টন আম নিচ্ছে চীন। বুধবার প্রথম চালানে গেল 10 টন। ঢাকা বেইজিং সম্পর্ক বৃদ্ধিতে আম রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন চীনা রাষ্ট্রদূতের। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে কাঁঠাল ও পেয়ারা নেবার কথাও ভাবছে তারা। I'm confident that the exporting of Bangladesh mango to China is just a starting point. China has already initiated the market access review for Bangladesh jackfruit and guava. We are also discussing import of raw animal hides. আর বাণিজ্য উপদেষ্টা জানালেন, প্রধান উপদেষ্টার চীন সফরের ফল এই আম রপ্তানি। বাণিজ্য ঘাটতি কমাতে সম্পূর্ণ শুল্কমুক্ত বাংলাদেশ থেকে আম যাবে চীনের বাজারে। শুধু চীনেই নয়, সামনে জাপান ও ইউরোপেও আম রপ্তানির পরিকল্পনার কথা বললেন তিনি। আন্তর্জাতিক যে কমপ্লায়েন্সের যে প্রয়োজনীয়তা আছে, এই প্রয়োজনীয়তাকে উপযোগী করে আমরা যে আন্তর্জাতিক বাজারে যাচ্ছি, এর মাধ্যমে আমরা আশা করি শুধু চায়না না, আমরা জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নেও এই আমাদের কৃষি পণ্য বিপণনে সক্ষম হব। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, চলতি মাসের শেষে চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে 150 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। তাদের সঙ্গে বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। সম্পূর্ণ শুল্কমুক্তভাবে। নাইমাবির, এখন, ঢাকা। হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রত বাইন 8 দিন এবং মোল্লা মাসুদ সহ 3 জনকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ রিমান্ড চেয়ে আবেদন করেন। অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও MAS শরীফ। রিমান্ড আবেদনে বলা হয়, 2001 সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। তারা সন্ত্রাসী বাহিনীর 7 স্টার গ্রুপ পরিচালনা করত। মঙ্গলবার 4 সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এবার খেলার প্রসঙ্গ। বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। হামজা চৌধুরীর সঙ্গে দলে ডাক পেয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ও কানাডা প্রবাসী শামিদ শ্রম। ঘরের মাঠে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ, সঙ্গে শামিদ শ্রম, ফাহমিদুলদের যোগদানে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা। আনুষ্ঠানিক দল ঘোষণায় জানা গেল, বাংলাদেশি বংশোদ্ভূত সব প্রবাসী ফুটবলারই আছেন প্রাথমিক দলে। সঙ্গে জামাল ভুঁইয়া, তারিক কাজিরা আছেন। এছাড়া দেশি তারকা মিতুল মার্মা, তপু বর্মন, শেখ মুরসালিন, রাকিব হোসেন, সোহেল রানারাও আছেন দলে। 10 জুন AFC বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে মূল ম্যাচের আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ধারাবাহিকতার অভাবে টি-20তে বড় দল হতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন অধিনায়ক লিটন দাস। তবে দল বুঝে চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত বলেও জানিয়েছেন লিটন। এদিকে তাসকিন মুস্তাফিজের অনুপস্থিতিতে বাকিদের উপর ভরসা রাখছেন এই অধিনায়ক। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আর জানাচ্ছেন শরীফ রওশন। চলতি বছর টি-20 ফরম্যাটে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ এবং পাকিস্তান। বলা যায় দুই দলের অবস্থায় টালমাটাল। তবে বাংলাদেশের অবস্থা একটু বেশিই শোচনীয়। পাকিস্তান চলতি বছরে ক্রিকেটের পরাশক্তি দল নিউজিল্যান্ডের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ হারে। অন্যদিকে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ খুঁয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 2006 সাল থেকে টি-20 ফরম্যাটে খেললেও এখনও বড্ড নড়বড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সেই দুর্বলতার কথাই অকপটে স্বীকার করেন অধিনায়ক লিটন দাস। আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি কিভাবে ধারাবাহিক হওয়া যায়। পরিসংখ্যান অনুযায়ী দুই দলের মুখোমুখি হবার রেকর্ড রয়েছে 19 বার। এর মধ্যে মাত্র 3 বার জিতেছে তামিম, মাশরাফি, তাসকিন, মুস্তাফিজরা। তবে সেটাও মিরপুরে, আর একটি এশিয়ান গেমসের ম্যাচে হাংজু শহরে। তবে প্রতিপক্ষের ঘরের মাটিতে এখন পর্যন্ত জয়ের কেতন উড়ানোর কোনো গল্প নেই বাংলাদেশের। সেক্ষেত্রে কোন পরিকল্পনায় এগোবে ফিল সিমন্সের শিষ্যরা? প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয় এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কীভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। সদ্য শেষ হওয়া পিএসএল এর মাঠ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সিরিজ। সেক্ষেত্রে বাংলাদেশের রিশাদ হোসেনের খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজদের মতো পেসার না থাকায় কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। এদিকে এই সিরিজে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডিআরএস না রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে এবার শুধু দুদেশের টিভিতে নয়, এশিয়া, আফ্রিকা সহ 4 মহাদেশে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তানের লড়াই। শরীফ রওশন, এখন। শেষ করছি শান্ত বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরে হতে হবে নির্বাচন, টালবাহানার সুযোগ নেই। তারুণের সমাবেশে তারেক রহমান, রাজধানীর নয়াপল্টনে জনস্রোত। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, ফের জানালেন প্রধান উপদেষ্টা। জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। দুদকের মামলায় 9 বছরের সাজা থেকে খালাস পেলেন তারেক রহমান। ডাক্তার জুবাইদা রহমানেরও 3 বছরের সাজা বাতিল করল হাইকোর্ট। বছর কারাভোগের পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহার। শাহবাগে শোকরানা সমাবেশ, জুডিশিয়াল কিলিংয়ে জড়িতদের বিচার দাবি। এবং দেশের বড় 2 দলের সমাবেশ কর্মসূচি ঘিরে রাজধানীতে দিনভর তীব্র যানজট, ব্যাপক ভোগান্তির কবলে রাজধানীবাসী। এই ছিল শান্তবাজার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekontv।